ভিআইপি সম্মান কিসের ভিআইপি? কিন্তু ভিআইপি সেবা আপনি গত 1.5 বছরে কয়জন প্রবাসীর গায়ের উপর হাত তুলছে আপনি দেখছেন? 1.5 কোটি প্রবাসী বাইরে দেশে পড়ে আছে, রেমিটেন্স যেটা বাংলাদেশকে দাঁড় করে রাখছে। এটা কি সাধারণ কোন একটা জিনিস যেটা আমি মন চাইলে এটা করব, মন চাইলে না চাইলে এটা করব না? আপনি তো অন্যদের মতো এটা এড়ে যাইতেছেন। আপনি আমার থেকে নেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। প্রবাসীদের 12 দফা যে দাবি আছে বা বিভিন্ন দাবি আছে, সেই দাবির মধ্যে কখনো প্রবাসীরা বলে নাই যে আমাকে ভিআইপি সম্মাননা দাও, আমাকে স্যার বলো। আমরা কি তাদের কাছে কোনো অন্যায় আবদার করতেছি? সুপ্রিয় দর্শক ও শ্রোতা, স্বাগত জানাচ্ছি সুখবর.com আয়োজিত প্রবাসীদের দুঃখ বেদনা হাসি কান্না নিয়ে আমাদের আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছে আমি এস এম শামীম। দর্শক, আপনাদেরকে বলতে চাই, যারা প্রবাসে আছেন বা প্রবাসে যাওয়ার চিন্তা করছেন, তারা অন্তত হলেও একবার আমাদের এই অনুষ্ঠানটি দেখেন। এখান থেকে আপনি অনেক কিছু জেনে যাবেন, যা আপনার প্রবাস জীবনে অনেকটাই সুফল বয়ে আনতে পারে। অনেকে যারা প্রবাসে এই মুহূর্তে দুঃখ দুর্দশায় আছেন, তারা অনেক বার্তা এখান থেকে পেতে পারেন, যা আপনার অনেক উপকারে আসবে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন, তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন, যিনি সরাসরি প্রবাসীদের দুঃখ দুর্দশা হাসি কান্না আনন্দ বেদনা নিয়ে কাজ করেছেন, যার সাংবাদিকতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি সেই প্রবাসীদের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলতে বলতেই আজ তিনি হয়ে গেছেন প্রবাসী সাংবাদিক, একজন গুণী ব্যক্তি, যিনি শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ যে তার মতো একজন ব্যক্তিকে পেয়ে আজ হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। তিনি আপনাদের সকলের সুপরিচিত মুখ, সাইফুল ইসলাম রাজীব। রাজীব ভাই, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের এই আয়োজনে আমাকে আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন এবং শুরুতে যে কথাগুলো বলছিলেন, যতটুকু সম্মান দেখিয়েছেন, এটার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। শত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদের জন্য একটা সময় বের করেছেন, আমরা সত্যি কৃতজ্ঞ আপনাকে পেয়ে। মাত্র সৌদিতে যে অপহরণ বা অপকর্ম হচ্ছে তা না, বিভিন্ন দেশেই হতে পারে। এখন কথা হচ্ছে, ওদের সংখ্যা তো গুটি কয়েক, বা ওদেরকে তো কাউন্ট করা যাবে। সেই কাউন্টিং পার্সনকে কি দূতাবাসের মাধ্যমে আইডেন্টিফাই করে তাদেরকে আইনের আওতায় আনার কোনো সুযোগ আছে কিনা? দূতাবাস চাইলে পারবে কিনা? শুধুমাত্র 100 বার পারবে। এখানে দেখেন, আমাদের দেশেও তো এখন একটা ঘটনা ঘটতেছে। সার্বিক দেশ আসলে এগুলো আমি বিশ্বাস করতে চাই না। আমি র্যান্ডম মানুষের মতো অনেক সময় অনেকগুলো সিদ্ধান্ত আমি দিই না। আমাদের দেশে এখন অনেকে বলে না যে এখনো স্বৈরাচার আমলের প্রশাসনের লোকজন বসে আছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, এটা সেটা করতে চায়, এগুলো বলে। এটা তো বাস্তব, এটা ওইখানেও আছে। এত বড় একটা অভ্যুত্থানের পরে দেশে অনেক কিছুতে রদ বদল হলো, পরিবর্তন হলো। দূতাবাসে কি পরিবর্তন হয়েছে? অনেকই পরিবর্তন হয়েছে। একজন হয়তো বা দুইজন। মূল কাজগুলো তো যারা করবে তারা তো সেখানে বসে আছে, তারা তো 3 বছর 5 বছর ধরে বসে আছে তার সেখানে। তাহলে আপনার এই কথাই কি আমি বলবো যে তারা হচ্ছে যে এই সরকারকে বা বর্তমানে একটা সমর্থন করে? অফকোর্স আমি এটাই আমি মনে করি। কারণ এটা যদি না হতো তাহলে তাদের আন্তরিকতা থাকতো, যদি দেশের প্রতি তাদের ভালোবাসা থাকতো। তাহলে এই আন্তরিকতা কি গণঅভ্যুত্থানের পূর্বে ছিল? গণঅভ্যুত্থানের পূর্বে এরকম তো ছিল না। আমরা আপনি সমীকরণটা দেখতে পাচ্ছেন না, আমরা কোথা থেকে কোথায় চলে আসছি। আমরা 2017 কথা বলছি, 2020 সালের কথা বলছি, তখন সেটা মাত্রাটা এমন ছিল না। আমরা 8 মাসের কথা বলতেছি। তাহলে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে, যিনি বৈদেশিক এবং কর্মসংস্থানের উপদেষ্টা আসিফ নজরুল, তার ভূমিকাটা কি? তার কিসের ভূমিকা? উনি কেন ভূমিকা রাখবেন? উনি প্রবাসী মন্ত্রণালয়ের কি? উনি উপদেষ্টা। কোন মন্ত্রণালয়ের? প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আপনি তো একজন গণমাধ্যম কর্মী, সংবাদকর্মী। প্রবাসী কল্যাণ, প্রবাসী সম্পর্কিত কয়টা প্রেস ব্রিফিং তার পাইছেন? খুব কম, রেয়ার। কেন? উনি তো 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। কি জন্য? হয়তো ব্যস্ততার জন্য। ওনারা কে বলছে 2টা মন্ত্রণালয়ের জন্য? উনি এটা সাইডে আরেকজনকে দিতে পারছিল না, যিনি অফিস করবে নিয়মিত এখানে ব্রিফিং করবে? এটা কি ছেলে খেলা? এই এত বড় 1.5 কোটি প্রবাসী বাইরে দেশে পড়ে আছে, রেমিটেন্স যেটা বাংলাদেশকে দাঁড় করে রাখছে, এটা কি সাধারণ কোন একটা জিনিস যেটা আমি মন চাইলে এটা করব, মন চাইলে না চাইলে এটা করব না? রাজীব ভাই, বাংলাদেশের প্রধান 2টা উৎস না, আপনি আগে আপনি এটা আমার সাথে এটা শেষ করতেছেন না কেন? আপনি তো অন্যদের মতো এটা এড়ে যাইতেছেন। আপনি আমার থেকে নেন, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, এটা সব সময় সব সরকারের কাছে এটা একটা অবহেলার মতো থাকে। এটা বাজেট খুব কম দিয়ে বসে থাকে। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? মানে এটা দেশের জন্য, রাষ্ট্রের জন্য এত বড় একটা গুরুত্বপূর্ণ সেক্টর। যদি আমরা বলি যে গার্মেন্টস হচ্ছে ফার্স্ট, আমি ঠিক আপনাকে ওই জায়গাতে আমি যাচ্ছিলাম। আমার বলার যে ধারণাটা ছিল সেটা হলো যে বাংলাদেশের প্রধান যে 2টা খাত থেকে আমাদের ইনকাম হয় বা বৈদেশিক যে ব্যবসা বাণিজ্যগুলো আমাদের সাথে হয়, সেখানে প্রধান ছিল হচ্ছে গার্মেন্টস খাত। দ্বিতীয়ত হচ্ছে যে এই প্রবাসী যারা রেমিটেন্স পাঠায়, রেমিটেন্স যোদ্ধা। আমি সম্প্রতি আপনার একটা বক্তব্য শুনেছিলাম যে আপনি বলেছিলেন যে 2024 জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীরা প্রবাসীদেরকে তারা বলেছিল যে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে। আপনারা তাদের কথা মেনে সেই রেমিটেন্স পাঠানো বন্ধ কেন? এটা আপনি আমার কথা আপনি শুনেন না? আপনি গণমাধ্যম দেখেন নাই? আরো অনেকেই এই বক্তব্য দিয়েছে। কিন্তু এই যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আপনি জোনায়েদ আহমেদ পলককে দেখেন নাই যে আপনারা রেমিটেন্স পাঠান? ওইটা বলেছিল, কিন্তু বিরোধী পক্ষ যারা ছিল ওই সময়, যারা আন্দোলনের পক্ষের লোকজন, তারা যখন আন্দোলনটা দমাইতে পারতেছে না, তখন প্রবাসীরা মনে করলো যে আমাদের হাতে একটা অস্ত্র আছে, আমরা রেমিটেন্স দিব না।
তখন ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে, রেমিটেন্স পাঠানো বন্ধ হয়ে গেছে। তখন আমরা দেখছি না, তখন জুনায়েদ আহমেদ ফলক তখন বলছেন যে আপনারা রেমিটেন্স পাঠান, আমরা সবকিছু দেখি। এটা মানে আপনি বুঝছেন যে তখন রেমিটেন্স আসা বন্ধ হয়ে গেছে। এরপর আবার যখন সরকার গঠন হলো তখন আপনি শুনেন না যে প্রবাসীরা এখন রেমিটেন্স পাঠান, আবার আপনারা পাঠান, এবং হ্যাঁ আমরা সবকিছু দেখতেছি, ভালোভাবে করতেছি। খুব দ্রুত তখন দেখছেন রেমিটেন্সের দেখছেন মাত্রা দেখছেন কোথা থেকে কোথায় উঠছে, বেশি ডেভেলপ হয়ে গেছে। হ্যাঁ তাহলে আপনি গার্মেন্টস কর্মীদেরকে বললেন না, এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাতে বলেছেন যে প্রবাসীদেরকে আমরা ভিআইপি সম্মান দিই। কিসের ভিআইপি? কিন্তু আমি ভিআইপি সেবা আপনি গত 1.5 বছরে কয়জন প্রবাসীর গায়ের উপর হাত তুলছে আপনি দেখছেন বিমানবন্দরে? সম্প্রতি বেশ কয়েকটা ঘটনা কিন্তু আমরা দেখেছি। তো কিসের আপনি এয়ারপোর্টে তাদের লাগেজগুলোকে তালাগুলো ভেঙে, এটা আপনার ভিআইপি সেবা? তাদের লাগেজগুলো ভেঙে লুটপাট করা হচ্ছে, তাদের গায়ে চট থাপ্পড় মারা হচ্ছে, তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে। এই বিষয়গুলো যদি ঘটে থাকে এবং ঘটছে নিয়মিত, তাহলে এই অন্তর্বর্তী সরকারের আমলেই যখন ঘোষণা করা হয়েছিল যে প্রবাসীদেরকে ভিআইপি সম্মাননা দেওয়া হবে, তাদেরকে স্যার বলতে হবে, তাদেরকে যথোপযুক্ত একজন প্রবাসীও কারো কাছে ভিআইপি সম্মাননা চায় নাই, তাহলে কেন সরকার প্রবাসীদের 12 দফা যে দাবি আছে বা বিভিন্ন দাবি আছে, সেই দাবির মধ্যে কখনো প্রবাসীরা বলে নাই যে আমাকে ভিআইপি সম্মাননা দাও, আমাকে স্যার বলো। বরং বিভিন্ন সময় এটাও প্রস্তাব করছে যে টাকা লাগলে নির্ধারিত ফিতে টাকা দিবে, আমাদের সেবা নিশ্চিত করো। কোন প্রবাসী স্যার ডাক শুনতে চাইছে? কোন প্রবাসী বলছে বিমানবন্দরে প্রবাসী লঞ্চ করার জন্য? প্রবাসী লঞ্চ কি? আমি আপনাকে একটু বলছিলাম যে আমার বউ রেখে চলে যেতেছি, আমার বাচ্চা রেখে চলে যায়, আমার মা রেখে চলে যেতেছি, আমার বুক ফাইটে যায়, আমি খাইমো সেখানে কফি খাইতে যাবো আপনার এখানে। কিসের প্রবাসী লঞ্চ? প্রবাসী লঞ্চ করতে আপনাকে বলছে কি? এটা একমাত্র আমি দেখছি যে এই যে এটা দৃশ্যমান তারা চাই, সেটা উদ্বোধন করছে। আমরা প্রবাসী লঞ্চ দিছি। আমি যখন দেশ ত্যাগ করে বা এক জায়গায় চলে যাচ্ছি, আমি তখন বসে কফি খাওয়ার মতো সেই মন মানসিকতা আমার কাছে থাকে, যাওয়ার সময় কথা বলতেছি। আর যখন আপনি দেশে আসবেন, আসার সময় তো আপনি কখন এয়ারপোর্ট থেকে বাইরে আপনার পরিবারকে দেখবেন সেই হাহাকার করে। কফি খাওয়ার সময় আপনার কই প্রবাসী লঞ্চের ভূমিকা কি? শুধুমাত্র তাই তো না, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে তাদের যে লাগেজগুলো আসছে, সেই লাগেজগুলো তালা ভাঙা হচ্ছে, সেখান থেকে স্বর্ণালঙ্কার লুট করা হচ্ছে, কাপড় লুট করা হচ্ছে, প্রসাধনী সামগ্রী লুট করা হচ্ছে। এইগুলো নিয়ে প্রতিবাদ এটা কি সদস্য দ্বারা প্রহার করা হচ্ছে। এটাই ভিআইপি সার্ভিস, এই সরকার এটাই ভিআইপি সার্ভিস। আমি আপনাকে একটু যে কথাটা বলতেছিলাম, আপনি সেখান থেকে এড়িয়ে গেছেন। আইন মন্ত্রণালয়কে উনি যেভাবে নিছেন, উনি কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে সেভাবে ধারণ করেন? সেই স্বৈরাচার সরকার যাকে আমরা বলতেছি, সেই সরকারের আমলে যারা সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন বা প্রতিমন্ত্রী ছিলেন, অন্তত মাসে 3 বার হলেও সাক্ষাৎ পাইতাম আমরা। কি করছে সেটা বড় কথা না, কিন্তু প্রশ্ন করতে পারতাম, এটা নিয়ে একটু বলেন বা এটার সম্পর্কে বলেন। ওনাকে তো দেখিয়ে না, সেখানে পাইয়ে না, উনি ব্যস্ত। আইন মন্ত্রণালয় একটা বিশাল ব্যাপার, ওইটা নিয়ে আমি কথা বলবো। তো আপনি এই মন্ত্রণালয়কে তো অবহেলা করলেন না। এই দেশে এই আপনি অন্য সরকারের আমল ভুলে যান, এই সরকারে আপনাদেরকে যে যারা বসাইছে, যারা আপনাদেরকে আনছে, এখানে তো প্রবাসীদের ত্যাগ তো সবার উপর, এটা আপনারা স্বীকার করেন তো বারবার, বলেন তো দেখি। জাতিসংঘে বলতেছেন, বিভিন্ন মিডিয়াতে বলতেছেন, তাহলে এটা এই অবহেলাটা কেন করলেন না? তাহলে কি এটা এমন যে যার মুখে এক অন্তরে আরেক? এটা তো আমি বলতেছি না, তো কাগজ কলম বলতেছে, আর ইয়েতে বলতেছে। না হলে উপদেষ্টা আসিফ নজরুল যখন 8 মাসে 2 বার সৌদি আরবে গেলেন, সেখানে গিয়ে তিনি দেখলেন যে অপহরণের ঘটনা ঘটতেছে, তিনি নিজে এসে মিডিয়াতে বললেন আমি এটা শুনছি এবং জেনে আসি। তো 8 মাসে উনি কি ভূমিকা নিছেন? স্পষ্ট ভাষায় একটা কথা বলে, আমি বাংলাদেশের নাগরিক, এই দেশে আমার জন্ম, এই দেশে আমি বেড়ে উঠছি, আমি আমার দেশের, আমার মাতৃভূমির বদনাম করা আমার দরকার নাই তো। আমার দেশের সরকার, আমার দেশের প্রশাসনকে আমি মানুষের কাছে বড়ভাবে রাখতে চাই। আমি আমার প্রবাসী কল্যাণ উপদেষ্টাকে নিয়ে প্রশংসা করতে চাই, তার গুণগান গাইতে চাই, আমি আমার সরকারের গুণগান গাইতে চাই। বদনাম করতে আমি যাবো কেন? ওনাদের সাথে আমার কি কোনো দ্বন্দ্ব আছে, কোনো বিরোধ আছে, কোনো ঝামেলা আছে? নাই তো। আমরা কি তাদের কাছে কোনো অন্যায় আবদার করতেছি? এখানে তখন যে আপনার সাথে যে কথাগুলো বললাম, এগুলো এটা কি আমার ব্যক্তি, আমার স্বার্থের কোনো কথা? আমার প্রবাসীদের প্রবাস জীবন হবে নিরাপদ, আমার প্রবাসীরা সেখানে নিরাপদে থাকবে, তাদের চাকরি থাকবে, তারা চাকরি করবে, দেশে টাকা পাঠাবে, তার পরিবার ভালো থাকবে, আমার দেশের রেমিটেন্স আসবে, আমার দেশ এগিয়ে যাবে। এটাই তো আমার লক্ষ্য, আমি সেটার জন্য কাজ করতেছি। আমি আপনার রেমিটেন্সের সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে চাচ্ছি, আমি বদনামি করার জন্য সেখানে দাঁড়াই নেই। আপনি আজ পর্যন্ত দেখছেন কোনো প্রবাসীকে কোনো বড় আন্দোলনের ঘোষণা দিতে, জ্বালা পোড়া করতে, রাস্তা অবরোধ করতে, হত্যা অবরোধ করতে, ভাঙচুর করতে শুনছেন কোনোদিন? এই জন্য তাদের কোনো দাবি পূরণ হয় না। এই আমলে, এই সরকার আমলে বাংলাদেশে কতগুলো আন্দোলন হয়েছে জানেন? অসংখ্য, যার মানে অধিকাংশ দাবি আদায় করে চলে গেছে। আর এই প্রবাসীদের এই দাবিগুলো যুগের অধিক সময় ধরে বাস্তবায়ন হয় না। ভাই রাজীব ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে আমি কয়েকটি বিষয় স্টেপ বাই স্টেপ, আপনি 2 মিনিট করে বা 3 মিনিট করে আপনি আমাদেরকে একটু বলবেন। সেটা হচ্ছে, যারা প্রবাসে যেতে চায় তাদের উদ্দেশ্যে আপনার মানে সংক্ষিপ্ত একটা বক্তব্য বা একটা ব্রিফ, আপনি কি বলবেন তাদেরকে? যারা নতুন করে বিদেশে যাওয়ার চিন্তা করছেন, বিভিন্ন দেশে যাওয়ার চিন্তা করছেন, তাদেরকে আপনি কোন বার্তাটা দিতে চান? কি কি বিষয়গুলো তাদেরকে লক্ষ্য করা উচিত এবং কোন বিষয়গুলো মেনে জেনে শুনে তাকে দেশের বাইরে যাওয়া উচিত? দেখেন, প্রথমত হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কখনোই কাউকে বিদেশে যাওয়ার জন্য সাজেস্ট করি না, কিন্তু এটা তো হয় না, কারণ যেতে হবে, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, বেশ কিছু জিনিস ভেবে তিনি সিদ্ধান্তটা নেন।
কিন্তু আমাকে যে এক কথা বলে আমি বলবো যে না, বিদেশ থেকে আমার দেশ ভালো, যদি কিছু করা যায়, কিন্তু আমি তো সেটা পারতেছি না, বা সে অবস্থাতে আমি নাই। এই জন্য তারা বিদেশে যাওয়ার জন্য পরিকল্পনাটা করেন বা সিদ্ধান্ত নেন। এটা বিদেশে যাওয়ার ক্ষেত্রে আমি তো যে কথাটা বললাম, সবার আগে আমরা যে ভিসাটা নিই, সেই ভিসাটাকে ভালোভাবে একটু যাচাই করা। এখন ভাই আধুনিক যুগ, এক সময় না হচ্ছে যে চিঠিপত্রের আমল ছিল বা খোঁজখবর নেওয়া যেত না। ধরুন যে এখন আমাকে সৌদি আরবে কোনো একটা স্বনামধন্য কোম্পানিতে আমার একটা ভিসা আসছে, তো আমার তো সৌদি আরবে এখন অনেক রিলেটিভ থাকে, অনেক লোকজন থাকে, আমি তো তাদের মাধ্যমে খবর নিতে পারি যে কোম্পানিতে আসলে লোক লাগবে কিনা, একটু গিয়ে দেখো তো, বা ওরা মাস শেষে বেতন দেয় কিনা, ওইখানে সুযোগ সুবিধা কেমন, ওরা ঠিকঠাকভাবে আছে কিনা। ওইখান থেকে যখন আমি একটা পজিটিভ অ্যান্সার পাবো, তখন আমি ভিসাটা নিব। ভিসা যাচাইটা হচ্ছে সবার আগে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে এই দালালের মাধ্যমে মানে কয়েক হাত বদল করা যে ভিসাগুলো, সেগুলো নেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রবাসীদেরকে বলবো যে ফ্রি ভিসা নামক শব্দ থেকে বের হয়ে আসেন। কারণ ফ্রি ভিসা বলতে আপনি এখানে গিয়ে সাইন করতে পারবেন না ভাই। আপনি ওইখানে গিয়ে কেউ আপনাকে কাজ দিবে, কাজ করবেন, সেই কাজ করে আপনি দেশে টাকা পাঠাবেন, স্বাবলম্বী হবেন, এটার সম্ভাবনা খুবই কম। এটা রিস্ক, জুয়া খেলার মতো। অবশ্যই কোনো একটা ভালো প্রতিষ্ঠানের, ভালো একটা কোম্পানির ওইসব ভিসাগুলোকে যাচাই বাছাই করে আপনারা বিদেশে যাবেন। সাবির ইসলাম রাজীব ভাই, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের এই অনুষ্ঠানে সময় দিয়েছেন, সেই জন্য আমাদের সুখবর.com এর পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার সুন্দর ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকক্ষণ ধরে প্রবাসীদের বিষয় নিয়ে আসলে কথা বললে এটা শেষ হওয়ার না, তারপরেও যতটুকু কথা বলার জন্য সুযোগ আমাকে সুখবর.com দিয়েছে, আমরা সুখবর.com এর প্রতি কৃতজ্ঞতা এবং আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।